আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমে দুঃখিত এতদিন পর নতুন একটি এপিসোড নিয়ে আসার জন্য। আসলে আমরা চাচ্ছিলাম যে আপনাদের জন্য নতুন সত্য ভয়ের ঘটনা নিয়ে আসতে, যে জন্য ঘটনাটা সংগ্রহ করতে অনেক দেরি হয়ে গেল। আমরা আমাদের চ্যানেলের কোনো বানোয়াট মিথ্যা গল্প নিয়ে আসব না। আমরা যা সত্য তাই বলবো, আপনাদের সামনে তুলে ধরব। এজন্য একটু সময় লাগবে, তবু আমরা একদম ঘটনাগুলো সত্য নির্ভুল তা একদম নিশ্চিত হয়ে আপনাদের সামনে নিয়ে আসব, তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করছি পরের ঘটনাগুলো আরও দ্রুত নিয়ে আসতে পারবো, এবং আমরা চাচ্ছি যে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে এপিসোডগুলো নিয়ে আসব। আপনারা চাইলে আপনাদের জানা অথবা দেখা অথবা আপনার নিজের জীবনে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদের পাঠাতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসের নাম boothworld100@gmail.com। ইমেলের স্পেলিং আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি চাইলে যে কোনো সময় আমাদের ঘটনা রেকর্ড করে অথবা লিখে পাঠাতে পারেন, এবং চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই লিংক দিয়ে আমাদের ফেসবুক পেজ গ্রুপ ভিজিট করতে পারেন। আজকে আপনাদের জন্য আমরা যে নতুন সত্য ভয়ের ঘটনা নিয়ে এসেছি তার নাম দিয়েছি আমরা 3 রাস্তার মায়াজাল। তো কেন এই নাম দেওয়া সেটা আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আশা করছি ঘটনাটি আপনাদের শিহরিত করবে, আপনাদের হৃদয়ে ভয় জাগাবে, আপনাদের ভয়ের কারণ হবে। তাহলে চলুন শুরু করছি আজকে আমাদের এই নতুন সত্য ভয়ের ঘটনা। ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার দাদির কাছ থেকে। এপিসোড 2-এ যে ঘটনাটি ছিল সেটাও এই দাদির কাছ থেকেই সংগ্রহ করা। এজন্য এবার আর ওনার নাম ঠিকানা বিস্তারিত কিছু বলছি না। তো ঘটনাটি 2007 অথবা 8 সালের দিকে ঘটা। ঘটনাটির জায়গা গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকাতে। ঘটনার পরিবেশ সম্পর্কে কিছু ধারণা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 17 বা 18 বছর আগের ঘটনা। তো সেই সময় রাস্তাঘাট এখনকার মতো এতটা উন্নত ছিল না। এখন যেমন পিচ করা রাস্তা, ঢালাই দেওয়া রাস্তা, তখন এরকম ছিল না। তখন মাটির রাস্তা ছিল, অথবা পিচ করা রাস্তা থাকলেও ভাঙা রাস্তা ছিল, তেমন একটা এর আজকের মতো উন্নত ছিল না। তখন সন্ধ্যার পর পর মানুষ তাদের নিজেদের বাসায় চলে যেত, কোনো দরকার ছাড়া তেমন বাইরে বের হতো না। এই এলাকাটাও তখন আজকের মতো এতটা উন্নত ছিল না। এখন তো নানা গার্মেন্টস কোম্পানির ফ্যাক্টরি এগুলো এসে পড়ে, যার কারণে মানুষের আনাগোনা বেড়েছে, রাস্তার পাশে দোকানপাট হয়েছে। কিন্তু সে সময় সন্ধ্যার পরে সবকিছু হয়ে যেত নির্জন। তখন মানুষ দরকার ছাড়া খুব একটা বেশি বাইরে বের হতো না। ঘটনাটি ঘটেছে মূলত 2 জনের সাথে। ঘটনাটি শুরু হয় রনি আঙ্কেলের মাধ্যমে এবং শেষ হয় রোজিন আন্টির মাধ্যমে। ওনারা সম্পর্কে আমার ফুপু এবং পুপা। রনি আঙ্কেল সে সময় চাকরি করত একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, যেটা গাজীপুরের বাংলা বাজার এলাকাতে আছে। আমি কোম্পানিটির নাম বলছি না, নাম বললে অনেকেই চিনে যাবেন। তো ওই ফ্যাক্টরিতে ডিউটি হতো 3 শিফটে, এখনো হয়। তো আমি সেই দিনের কথা বলছি। তো ওই দিন রনি আঙ্কেলের ডিউটি পড়েছিল দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তো রাত 10টার দিকে ওনার ছুটি হয়। সে সময় রাত 10টা তো অনেক রাত। তো ওনার বাড়ি থেকে ফ্যাক্টরিটা অনেক দূরে হওয়াতে তো সে একটা সাইকেল কিনেছিল। তো সে সাইকেল নিয়েই রেগুলার যাতায়াত করত। তো রাত 10টার পর ওনার ছুটি হয়েছে। উনি সাইকেল যে ছিল সে সাইকেল নিয়ে উনি ফ্যাক্টরি থেকে বাসার দিকে রওনা দিয়েছে। তো ওনার ফ্যাক্টরি থেকে বাসায় আসতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। তো রনি আঙ্কেলের বাসা থেকে ফ্যাক্টরির যে রাস্তা, সে রাস্তাটা মূলত একটা রাস্তা দিয়ে সে রেগুলার যাতায়াত করে। সে রাস্তাটা খুব ভালো করে চিনে। তো রনি আঙ্কেল
ফ্যাক্টরি থেকে প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে যাবে, তো এমন এক সময় ওনার সাইকেলের চেনটা পড়ে। তো ওনার সাইকেলের চেন পরে আবার একটা কালভার্ট আছে, সেই কালভার্টের উপর একটা ব্রিজ আছে। সেই ব্রিজের, বৃষ্টি শুধু পায়ে হাঁটার ব্রিজ, তো সেই ব্রিজের ঠিক উপরে ওনার সাইকেলের চেনটা পড়ে যায়। তো এমনি তো অনেক রাত, চারদিক অন্ধকার, আশেপাশে তেমন কেউই নাই, শুধু রনি আঙ্কেল রাস্তায় একাই। তো রনি আঙ্কেলের একটু ভয় ভয় করছিল, তারপরেও সে সাইকেল থেকে নেমে চেনটা ঠিক করে। চেন ঠিক করার সময় সে অনুভব করতে পারে যে তার পেছন দিয়ে কোনো একটা কিছু পাশ কাটিয়ে তাকে চলে গেল। তো যখনই তার এরকম অনুভব হয়েছে, সে সাথে সাথে পেছনে তাকায়, তাকে দেখে যে কেউই নেই। তো সে আর কিছু চিন্তা না করে সাইকেলে উঠে সাইকেল চালিয়ে সামনের দিকে আসতে থাকে। বেশি না, 3 থেকে 4 মিনিট সামনে আসার পরে শুরু হয় নতুন আরেক সমস্যা। তো রনি আঙ্কেল কিছু দূর পথ এগোনোর পর সে অনুভব করতে লাগলো যে তার শরীর ভার হয়ে যাচ্ছে। সে সাইকেলটা নিয়ে সামনে এগোতে পারছে না, ওনার শরীর দুর্বল হয়ে পড়ে। তো উনি যখন দেখছে যে উনি আর সাইকেল নিয়ে সামনে এগোতে পারছে না, তখন উনি সাইকেল থেকে নামে। যখনই উনি সাইকেল থেকে নেমে পেছনের দিকে তাকায়, উনি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে পেছনের দিকে তাকিয়ে দেখে যে সে যে রাস্তা দিয়ে এতক্ষণ এসেছে সেখানে একটি রাস্তা নেই, সেখানে 3টা রাস্তা। সে তো তা দেখে ওনার শরীরের লোমগুলো একদম দাঁড়িয়ে যায়। সে পেছনের দিক থেকে যখন সামনের দিকে ঘুরে, সে দেখে আরেক বিপদ। এবার দেখে যে সামনেও 3টা রাস্তা, অথচ উনি এই রাস্তাটা খুব ভালো করে চেনে। সে জানে যে সেখানে একটি রাস্তায় আছে। তো রনি আঙ্কেল খুব ভয় পায়। তার আর বোঝার বাকি নেই যে ওনার সাথে কি ঘটতে চলেছে। একদিকে রনি আঙ্কেলের শরীর ভার হয়ে গেছে, আবার তার শরীর একদম দুর্বল। সে সাইকেল যে চালিয়ে যাবে তার সে শক্তি পর্যন্ত নেই। তার উপর আবার এখন দেখে পেছনেও 3টা রাস্তা, সামনেও 3টা রাস্তা। তো রনি আঙ্কেল তখন বুঝতে পারে যে তাকে একটা মায়াজালের ভেতরে আবদ্ধ করা হয়েছে। রনি আঙ্কেল খুব ভয় পায়। তো রনি আঙ্কেল ওনার যত জানা দুয়া সূরা সব কিছু উনি পড়তে থাকে। তো এভাবেই 10 থেকে 15 মিনিট কেটে যায়, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। সে চিন্তা করে যে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, তাকে তো বাসে যেতে হবে। তো এক পর্যায়ে রনি আঙ্কেল চিন্তা করে যে সে অনুমান করে হেঁটে যাবে। রনি আঙ্কেল এক হাত দিয়ে সাইকেলটা ধরে আর 2 পা একসাথে রেখে করে কি, 1 পা সামনের দিকে দেয়, দিয়ে দেখে যে তার পায়ের নিচে রাস্তা আছে কিনা। পরে আবার পেছনের পা সামনের দিকে দেয়, দিয়ে দেখে যে এই পায়ের নিচে রাস্তা আছে কিনা। তো এভাবেই সে হাঁটতে থাকে। এভাবে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো উনি হাঁটে। এটা আনুমানিক উনি সময় বলেছে। তো এভাবে হাঁটার পর এক পর্যায়ে উনি যে মায়াজালের ভেতরে ছিল সে মায়াজালটা কেটে যায়। তো তখন সে দেখে যে তার সামনে একটি রাস্তা, পেছনেও একটি রাস্তা, যে রাস্তা দিয়ে সে নিয়মিত যাতায়াত করে। তো সেই মুহূর্তে এই রনি আঙ্কেল আর দেরি না করে সাইকেলে চড়ে তাড়াতাড়ি বাসার কাছে এসে পড়ে। এদিকে রনি আঙ্কেলের যে ওয়াইফ রুজিনা আন্টি, উনি তো জেগে আছে, উনি ঘুমায়নি। কারণ রনি আঙ্কেলের আসতে দেরি হচ্ছে, ওনার একটু চিন্তা হচ্ছে। এমনিও সাধারণত রনি আঙ্কেল বাসায় আসলে তারপর ওনার সাথে খাওয়া দাওয়া করে রুজিনা আন্টি ঘুমায়। তো সে রাতে রনি আঙ্কেলের বাসায় আসতে দেরি হতে দেখে রুজিনা আন্টির সাথে তার মাও জেগেছিল। রনি আঙ্কেল বাসায় ঢোকার ঠিক আগ মুহূর্তে গেটের বাইরে থেকে তার সাইকেলের যে বেল, সেই বেল বাজায়। বেল বাজার শব্দ শুনে রুজিনা আন্টি আর রুজিনা আন্টির মা, ওনারা 2 জনে ঘর থেকে বাইরে বের হয়। ঠিক সেই মুহূর্তে শুরু হয় ঘটনার নতুন এক চ্যাপ্টার।
রনি আঙ্কেল সাইকেল নিয়ে যখনই ওনাদের দুয়ারে আসে তখনই রোজিনা আন্টি ওনাকে দেখেই এমন এক চিৎকার দেয় আর বলে, ওরে আল্লাহ, এটা তুমি বাসায় কি নিয়ে আসছ? রোজিনা আন্টির মা ওনার সাথেই দাঁড়ানো ছিল। তো রোজিনা আন্টির মা বলে, ও তো একাই আসছে, ও তো কিছুই নিয়ে আসে নাই, তুই আবার কি দেখলি? তো রোজিনা আন্টি ওনার মাকে বলতেছে যে ও একা না, তুমি ওর পেছনে দেখো কি ওইটা। রোজিনা আন্টি দেখে একটা অবয়বটির মানুষের মতো হাত পা শরীর আছে, কিন্তু অবয়বটির মাথা নেই, সারা শরীরে কাটাই ভরা, দেখতে খুবই কুৎসিত, কিন্তু অবয়বটির মাথা ছিল না। অবয়বটির বুকে দুই পাশে দুইটা চোখ ছিল, সেই চোখ থেকে আগুনের ফুলকি ঝরছিল। রোজিনা আন্টি এত ভয় পাওয়ার পরেও রনি আঙ্কেলের কাছে যায়, কারণ সে তার স্বামী, তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে রনি আঙ্কেলকে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসার চেষ্টা করব। এই উদ্দেশ্যে সে রনি আঙ্কেলের কাছে যায়। রনি আঙ্কেলের কাছে গিয়ে যখনই রনি আঙ্কেলের হাত ধরে তখনই রনি আঙ্কেলের সাথে যে জিনটা এসেছিল তা রোজিনা আন্টির উপরে চলে যায়। তো তারপর শুরু হয় রোজিনা আন্টির পাগলামি। তখন রোজিনা আন্টি সেখানেই হঠাৎ করে মাটিতে বসে পড়ে। মাটিতে বসে সে মাটির উপর জোরে জোরে হাতের তালু দিয়ে থাপড়াতে থাকে। উনি নিজের হাতে নিজেই কামড়াতে থাকে, ওনার নখ দিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়াতে থাকে। এগুলো দেখে রোজিনা আন্টির মা খুবই ভয় পায় এবং সে বুঝে মেলে যে এখানে আর কোনো কিছুই স্বাভাবিক নেই। রোজিনা আন্টির বাবা তখন ঘরের ভেতরেই ছিল, সে ঘুমিয়েছিল। তো রোজিনা আন্টির মা তখন তার বাবাকে দ্রুত বিষয়টি জানায়। রোজিনা আন্টির বাবা সবকিছু দেখে আর দেরি না করে দ্রুত ওনাদের বাড়ির পাশে এক কবিরাজের বাড়ি আছে, সেই বাড়িতে যায়। গিয়ে উনি কবিরাজকে তাড়াতাড়ি ডেকে ঘুম থেকে উঠিয়ে কবিরাজকে নিয়ে ওনাদের বাড়িতে আসে। কবিরাজের নাম গফুর কবিরাজ। তো কবিরাজ এসে তার মতো অনেক চেষ্টা করে, যেমন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু রোজিনা আন্টির মুখ থেকে ওই জিনটি কোনো শব্দই বলছে না, ওই জিনটির কিছুই হচ্ছে না। তারপর বাঁশের যে কঞ্চি থাকে সেই বাঁশের কঞ্চি দিয়ে ওনার বাম হাতের দুই আঙ্গুলের মাঝখানে রেখে চাপ দেয়। আবার জিজ্ঞেস করে যে তুই এখানে কেন এসেছিস? জিনটি তখন হাসে আর তার ছেলের সুরে বলে যে তোর মতো গফুর কবিরাজ আমাকে কিছু করতে পারবে না, তোর কাছে যেই জিন আছে আমি তার থেকে অনেক বড়, অনেক শক্তিশালী, তুই ডাক্তার রে, আমি তোর জিনকে একটু দেখতে চাই। তো গফুর কবিরাজ জিনের কাছ থেকে এই কথাগুলো শুনে তো সে একটু ঘাবড়িয়ে যায়, সে ভয় পায়। অনেক চেষ্টার পরেও যখন গফুর কবিরাজ ব্যর্থ হয় তখন রোজিনা আন্টির মামা, ওনার আপন মামা, সেও একজন কবিরাজ। তো তাকে খবর দেওয়া হয়। তার নাম ছিল জলিল, সবাই তাকে জলিল কবিরাজ নামেই চিনত। তো এই জলিল কবিরাজকে যখন খবর দেওয়া হয় তখন উনি দেরি না করে রওনা দেয় দ্রুত এই রোজিনা আন্টিদের বাসায় আসার উদ্দেশ্যে। তো রোজিনা আন্টিকে এর মধ্যে ওনার ঘরে নেওয়া হয়। তো জলিল কবিরাজ যখনই ওনাদের দুয়ারে পা দেয় তখন তো রোজিনা আন্টি ঘরের ভেতরেই। তো ঘরের ভেতরে রোজিনা আন্টির শরীর থেকে ওই জিনটি তখন বলে উঠে, এই এই জলিল এই বাড়িতে কেন আসছে? রোজিনা আন্টি কিন্তু জানতো না যে জলিল কবিরাজকে খবর দেওয়া হয়েছে। জলিল কবিরাজ যখনই রোজিনা আন্টির কাছে গিয়ে ওনাকে জিজ্ঞেস করে তুই কেন এসেছিস এই বাসায় বল, জিনটি ভয়ে কোনো দেরি না করেই সবকিছু বলতে শুরু করে। জিনটি বলতে শুরু করে, আমার অনেক ক্ষুধা লেগেছিল, এজন্য আমি রাস্তার পাশে খাবার খুঁজছিলাম। তো সে সময় আমি এই রনিকে দেখি ও সাইকেল নিয়ে আসছে।
তো আমি এই রনির সাইকেলের চেনটা ফেলে দেই। তো সেই মুহূর্তে আমি রনির পেছনে নেই। আমি চেয়েছিলাম যে এই রনিকে মেরে ফেলবো, ওকে একটা মায়াজালের ভিতরে আবদ্ধ করে ফেলেছিলাম। ও যদি 3টা রাস্তার যে কোনো একটা ভুল রাস্তায় যেত তাহলে ওকে আমি তখনই মেরে ফেলতাম। কিন্তু ও খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছে, যার জন্য আমি এই কাজটা করতে পারিনি। তারপর আমি ওর সাথে সাথে ওর বাসা পর্যন্ত আসি, কিন্তু এসে দেখি যে আমি যার জন্য এসেছি এখানে তো তার থেকে আরো বড় কিছু আছে। দেখি যে ওর বউ এই রোজিনা ও প্রেগনেন্ট। এটা দেখে আমার ক্ষুধা আরো বেড়ে যায়। তখন আমি চিন্তা করি ওর পেটের বাচ্চাটাকে খাবো, কিন্তু এই গফুর ও এসে আমাকে এতক্ষণ বিরক্ত করেছে, তাই আমি এই রুজিনার পেটের বাচ্চাকে কিচ্ছু করতে পারিনি। আর এখন তো তুই আসলি, এখন তো আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি হামাদান গোত্রের একটা জিন, আমি মানুষকে বিভ্রান্ত করতে পারি। এই রনিকেও আমি এই বিভ্রান্ত করেছি। আমি খাওয়ার জন্য এই বাসায় আসছিলাম, কিন্তু আমি তো জানি না যে এখানে তুই আসবি। আমি তোর কাছে অনুরোধ করতেছি, তুই আমার কোনো ক্ষতি করিস না। তোর সাথে যে 3জনকে নিয়ে এসেছিস, 3জন বলতে এই জলিল কবিরাজ আসার সময় ওনার কাছে 3টা জিন ছিল, সেই 3টা জিনকে নিয়ে এসেছে। এই 3টার কথা বলতেছে। তাই জিনটা বলতেছে যে তোর সাথে তুই সাথে করে যে 3জনকে নিয়ে এসেছিস ওদের বল আমাকে যেন কিছু না করে, আমি সুন্দর করে চলে যাব, কোনো ক্ষতি করব না, কিছুই করব না। আর তোর কাছে যে দুষ্ট ছেলের বুকের হাড় আছে সেটা তুই বের করিস না, ওইটা বের করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তা এই জলিল কবিরাজ ওনার কাছে একটা বাচ্চা ছেলের বুকের হাড় ছিল, এটা উনি অনেক কষ্ট করে পেয়েছিল। এই এই ঘটনা নিয়ে আরেকদিন আসবো। তো ওই জিনটা বলতেছে যে সেই যে হাড়, সেই হাড়টা যেন বের না করে, কারণ এই হাড়টা বের করলে ওই জিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো জলিল কবিরাজ সবকিছু শুনে বলে যে ঠিক আছে, আমি তোর কথাই খুশি হয়েছি, তোর কোনো ক্ষতি করব না। তুই আপনি চলে যেতে চাচ্ছিস, ঠিক আছে তুই চলে যা, কিন্তু আমি তোদের জিন সমাজের কিছু নিয়ম জানি। এখন তুই যদি শুধু খালি হাতে এভাবে চলে যাস তাহলে তুই তোর সমাজে গিয়ে অপমানিত হবি, তোকে কেউ সম্মান দিবে না। এজন্য আমি তোর সম্মান রক্ষার জন্য তোকে ছোট কিছু একটা দিব, এখন বল তোর কি লাগবে। তখন জিনটি বলে ওঠে যে তার একটা কালো মোরগ লাগবে, যেটা এক দামের কিনতে হবে এবং সম্পূর্ণটা কালো থাকতে হবে। আরেকটা জায়গার কথা বলে, ওই জায়গাতে একটা বড় আম গাছ আছে, সেই আম গাছের নিচে রাত 3টার পরে গিয়ে রেখে আসতে হবে। তো এটা শুনে জলিল কবিরাজ বলে ঠিক আছে তুই চলে যা, আর কোনোদিন এই বাসায় তো দূরে থাক, এই এলাকাতে আর তুই আসবি না। তোর কথা মতো মোরগটা আমি কালকে গিয়ে ওইখানে রেখে আসব। তো জিনটি এ কথা শুনে সে চলে যাবে। তো সে যাওয়ার সময় একটা প্রমাণস্বরূপ কাজ করে যায়। তো সে করে কি, গ্রামের বাড়িতে কুলো থাকে, অনেকে তো চিনবেন এই কুলো জিনিসটা কি। এই কুলো হচ্ছে ধান থেকে কুড়া ভুসি সরানোর জন্য ব্যবহার করা হয়, আরো অনেক কাজে ব্যবহার করা হয়। তো এরকম একটা কুলো চাই। তো রোজিনান্টির মা একটা কুলো নিয়ে আসে। তো এই জিনটি করে কি, রোজিনান্টির মুখ থেকেই এই কুলোর ঠিক পিঠে কামড় দিয়ে কুলো নিয়ে ওনাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান আছে, সেখানে গিয়ে ফেলে দেয়। আর আন্টি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন সকলে বুঝতে পারে যে জিনটি চলে গিয়েছে। জিনটি চলে যাওয়ার পর এই জলিল কবিরাজ তখন সবাইকে বলে যে এই যে জিন যে আজকে এই বাসায় এসেছিল, এই জিনটাকে জলিল কবিরাজ আগে থেকেই চিনে। এর আগে সে একবার এই জিনটাকে একজনের রোকায়া করতে যেয়ে দেখেছিল। তখন সে এই জিনকে এমন ভাবে কিছু রোকায়া করেছিল যে জিনটি এই জলিল কবিরাজকে তারপর থেকে প্রচুর ভয় পায়। যখনই সে কোনো জায়গায় এই জলিল কবিরাজের নাম শোনে তখন সে আপনি চলে যেতে চায়। সে রাতের কথা মতো পরের দিন একটা একদম কালো মোরগ কেনা হয়
একদমে। তো সেটা সেই দিন রাত 3টার পরে ওই জলিল কবিরাজ ওই জিনটার দেওয়ার ঠিকানাতে গিয়ে ওই আম গাছের নিচে রেখে আসে। তো এরপরে আর তেমন কোনো সমস্যা হয় না, রোজিন আন্টিও সুস্থ হয়ে যায়। আর ওই কবিরাজটি রোজিন আন্টির বাড়ি বন্ধ করে দেয়, সাথে কিছু নিয়ম কানুন মেনে চলতে বলে। তো এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রোজিন আন্টি পরবর্তীতে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। সে এখন 10ম শ্রেণীতে পড়ে। রোজিন আন্টির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাদের পরিবারকে ভালো রাখুক। আর সেই রনি আঙ্কেল একই দিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই বলে আজকের মতো যাচ্ছি, আমার আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাছে থাকা ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লিখে অথবা রেকর্ড করে, যে কোনো মাধ্যমে। ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।